আজকের গল্পটা একটা ভৌতিক ট্রেন স্টেশনকে নিয়ে, যেখানে ঘটে যাচ্ছে একের পর এক রহস্যময় মৃত্যু, যার সাথে জড়িয়ে আছে একটা অনাথ আশ্রমের অতীত এবং 4 ডিজিটের কয়েকটা সংখ্যা। এই শেষ দেখার জন্যই ঝাঁপিয়ে পড়ে এক সাহসী সাংবাদিক। এই অভিশাপ দূর করতে কঠিন সব রহস্য পাড়ি দিতে থাকে। প্রশ্ন হলো, সেই রহস্যগুলোর পেছনের গল্পটা কি, আর সেই মেয়েটি কি পারবে তার লক্ষ্যে পৌঁছাতে, নাকি বেরিয়ে আসবে আরো বড় কোনো রহস্য? সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন এই হরর থ্রিলার মুভি দ্য গোস্ট স্টেশনের গল্পে। ওকসু নামক ট্রেন স্টেশন থেকে গল্পের শুরু হয়। এই ছেলেটা অপেক্ষা করছে কখন তার ট্রেন আসবে। দেখা যায় সে ছাড়া আর কোনো যাত্রী নেই স্টেশনে, কারণ তখন ছিল অনেক রাত। হঠাৎ সে দেখে একটা মেয়ে এসে অস্বাভাবিক আচরণ করছে। তাকে মাতাল মনে করে একটা ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়। একটু পর সেখানে তাকিয়ে দেখে মেয়েটা অদৃশ্য হয়ে গিয়েছে। তাই ভালোভাবে চেক করতে উঠে আসে। এমন সময় ট্রেনে ওঠার দরজাটা খুলে যায়, কিন্তু অবাক করা বিষয়, কোনো ট্রেন সেখান দিয়ে আসছিল না। এমন সময় রেল লাইন থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কোথা থেকে শব্দ আসছে দেখতে মাথা একটু বের করে। তখনই হঠাৎ দরজাটা বন্ধ হয়ে যায় এবং ভয়ঙ্করভাবে তার মৃত্যু ঘটে। এরপর ইয়ং নামের এই সাংবাদিক মেয়েটিকে দেখানো হয়। দেখা যায় তার ম্যানেজার অনেক বকাঝকা করছে, কারণ সে এক মডেলের অনুমতি ছাড়া ছবি তুলেছিল। ইয়ং বলে, আমি পারমিশন নিয়েছি, কিন্তু সেই মডেল তখন ছিল মাতাল অবস্থায়, তাই হয়তো ভুলে গিয়েছে। কিন্তু সেই মডেলের উকিল এই কথা মানতে চায় না। শেষমেশ তার কোম্পানিকে অনেক টাকা জরিমানা করে। তাই সে ম্যানেজার রাগান্বিত হয়ে বলে, যদি একটা ভাইরাল নিউজ এনে দিতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দিব, না হলে এই জরিমানার টাকা তোমাকেই পরিশোধ করতে হবে। তখন ইয়ং তার কোম্পানিকেও দোষারোপ করে, কারণ তারা কোনো যাচাই না করে সেই ছবিগুলো পাবলিশ করেছিল। ম্যানেজার বলে, এখানে আমাদের কিছু করার নেই। তারপর ইয়ং চলে আসে ওকসু স্টেশনে। এখানে চুই নামের এই ছেলেটা কাজ করত। তারা কলেজ থেকে পরিচিত। গতরাতে পার্ক নামের এক লোক রেল লাইনে কাটা পড়ে মারা যায়। সেই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে এসেছে। এরপর সে তাকে জুন নামের এই ছেলেটার সাথে পরিচয় করিয়ে দেয়। সে এই স্টেশনের সম্পর্কে অনেক কিছু জানে। সে বলে, এই স্টেশনে অদ্ভুত ঘটনা প্রতিনিয়তই ঘটে, যেমন গতরাতেও চইয়ের সাথেই একটা অদ্ভুত ঘটনা হয়েছে। ইয়ং সেই ঘটনা জানতে আগ্রহ দেখায়। চই বলে, সে গতরাতে নাইট ডিউটিতে ছিল। হঠাৎ সিসিটিভিতে দেখতে পায় স্টেশনের এক পরিত্যক্ত প্ল্যাটফর্মে একটা লোক হেঁটে বেড়াচ্ছে। এই দেখে সে দৌড়ে ওই লোকটা মানে পার্কের কাছে যায়। তবে সেখানে গিয়ে দেখে পার্ক কোনো কথাবার্তা বলছে না, যেন কেউ তাকে কন্ট্রোল করছে। তাছাড়া সেখানে একটা ভৌতিক বাচ্চাকেও দেখতে পায়। এই দেখে সে ভয়ে পেছনে সরে আসে। এমন সময় ট্রেন এসে পড়লে পার্ক মৃত্যুবরণ করে। ইয়ং বলে, ঘটনাটা খুবই রহস্যজনক, এই নিয়ে আরো তদন্ত করতে হবে। তারপর সে স্টেশনের মর্টিশিয়ান কিমের সাথে দেখা করতে আসে। মর্টিশিয়ান হলো যারা বেওয়ারিশ লাশের দাফনের ব্যবস্থা করে। ইয়ং বলে, আপনাকে দেখলে তান্ত্রিকদের মতো মনে হয়। কিম জানায় তার বাবা একসময় ছোটখাটো জাদুবিদ্যা করত, তাই সেও কিছুটা আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান রাখে। গতরাতে মৃত্যুবরণ করা পার্কের লাশ সে নিজেই উঠাতে গিয়েছিল। তখন রেল লাইনের পাশে একটা বাচ্চাকে দেখতে পায়। সে আধ্যাত্মিক হওয়াতে বুঝতে পেরেছিল সেই বাচ্চাটা একটা আত্মা, আর সেই আত্মা তাকে একটা সংখ্যা বলে অদৃশ্য হয়ে যায়। সবকিছু শুনে ইয়ং বুঝতে পারে ঘটনাগুলো খুবই রহস্যময়। এরকম গল্প পাঠকরা অনেক পছন্দ করে। সিদ্ধান্ত নেয় এই ঘটনাগুলো পাবলিশ করবে। তাই সে চুইকে ফোন করে বলে, সেই রাতের সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করে দাও। রিপোর্টে সেই ফুটেজ দিলে আরো বেশি ভিউ হবে। তারপর সে চলে আসে পুলিশকে এই সব ঘটনা জানাতে। তবে সে ইয়ং এর কথায় বিশ্বাস করে না। তার ধারণা ভূত বা আত্মা বলতে কিছু হয় না। ওইদিকে চুই ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে টয়লেট থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং হঠাৎ করেই চিৎকারের আওয়াজ আসতে থাকে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সেখানে দেখতে পায় জুনকে। আসলে সে তাকে মজা করে ভয় দেখাচ্ছিল। এতে চই তার সাথে অনেক রাগারাগি করে, কারণ সে এরকম মজা করা মোটেও পছন্দ করে না। এই বলে সে চলে যায়। তখন জুন ফ্রেশ হতে গেলে আয়নাতে একটা সংখ্যা দেখতে পায়। এইদিকে চই তাদের অফিস রুমে চলে আসে এবং লুকিয়ে সেই ফুটেজগুলো একটা পেন ড্রাইভে নিয়ে নেয়। ইয়ংকে সেগুলো দিয়ে দেয়। সে আরো বলে, এখানে আসার সময় এক ট্রেন চালককে দেখেছে। তার ট্রেনের নিচে চাপা পড়েই পার্ক মারা গিয়েছিল। সেই চালকের আচরণ ছিল খুবই অস্বাভাবিক। এই শুনে ইয়ং দ্রুত স্টেশনে ছুটে আসে। দেখতে পায় সেই চালক একটা বেঞ্চে বসে আছে। ইয়ং তাকে নানান রকমের প্রশ্ন করতে শুরু করে, অর্থাৎ তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল। তবে লোকটা প্রথমে কোনো কথার উত্তর দেয় না, যেন সে কারো দ্বারা হিপনোটাইজড হয়ে আছে। তখন আয়নাতে দেখা যায় তার ঘাড়ের উপর একটা বাচ্চা মেয়ের আত্মা বসে আছে। যদিও সেই বাচ্চাকে ইয়ং দেখতে পারছিল না। সে জিজ্ঞেস করে দুর্ঘটনার সময় অদ্ভুত কিছু দেখেছিলেন কিনা। সে বলে দুজনকে দেখেছিল। এসব বলে সে হেঁটে চলে যেতে থাকে। তখন লোকটার ঘাড়ে অনেকগুলো
নখের দাগ ভেসে ওঠে। এরপর দেখানো হয় ইয়ং মেট্রো রেলে কোথাও যাচ্ছে। আশেপাশের লোকজন তার লেখা ওকসো স্টেশনের আর্টিকেল পড়ছিল। এই দেখে সে খুবই আনন্দিত হয়। এমন সময় হঠাৎ নিচ থেকে একটা আত্মা তার পা ধরে বসে। এতে সে প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। তখনই তার ঘুম ভেঙে গেলে দেখে সে তার অফিসে আছে। বুঝতে পারে এতক্ষণ সে দুঃস্বপ্ন দেখছিল। এর একটু পর তার কলিগরা কেক নিয়ে আসে এবং সবাই খুব আনন্দিত হয়ে সেলিব্রেট করে। আসলে তার পাবলিশ করা আর্টিকেল সত্যি অনেক ভাইরাল হয়ে গিয়েছে। এতে তাদের কোম্পানির অনেক লাভ হয়। আর এইসব দেখে ইয়ং খুশি হয়ে যায়। তবে এমন সময় ম্যানেজার এসে তাদের থামিয়ে দেয়। সে ইয়ং এর উপর অনেক রাগ দেখায়, বলে তুমি কার ইন্টারভিউ নিয়ে এসেছো? সেই চালক অনেক আগেই মৃত্যুবরণ করেছে। এই শুনে ইয়ং একদম হতবাক হয়ে পড়ে। তারপর সিসিটিভি ফুটেজে দেখে সত্যি সেই বেঞ্চে কোনো মানুষ বসা ছিল না। অর্থাৎ সে একটা আত্মার সাথে কথা বলেছিল, কারণ সেই চালক মৃত্যুবরণ করেছিল রাত 9টায় আর সে ইন্টারভিউ নিতে গিয়েছিল 10টার পরে। এসব তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। দেখা যায় ম্যানেজার তাকে অফিস রুমে নিয়ে এসেছে। জিজ্ঞেস করে তুমি কি চাকরি করতে চাও না? যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে এসব উল্টাপাল্টা রিপোর্ট বানানো বন্ধ করো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট এসে বলে ইয়ং এর সাথে একজন দেখা করতে চায়। তার সাথে দেখা করতে চলে আসে। মেয়েটার নাম হচ্ছে শিন। তাকে দেখে ইয়ং এর কিছু একটা মনে পড়ে। সেদিন ট্রেন চালকের কথা বলতে যাওয়ার সময় শিনকে দেখেছিল। তাছাড়া কিমের সাথে দেখা করতে গিয়েও তাকে দেখেছিল। আসলে তখন সে পার্কের জিনিসপত্রগুলো আনতে গিয়েছিল। ইয়ং জিজ্ঞেস করে আমাকে বিশেষ কিছু বলবেন? শিন বলে আমার ভাই একজন সাধারণ রাঁধুনি ছিল, কিন্তু আমি মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত। ঘুমাতে গেলে বারবার একটা কুয়ো বা জলাশয়ের স্বপ্ন দেখি। সেই দৃশ্যটা ছিল আমার ছোটবেলার স্মৃতি থেকে। এখানে ওকসো স্টেশন হওয়ার আগে একটা অনাথ আশ্রম ছিল, যার সামনেই ছিল একটা কুয়ো। কিন্তু সেই কুয়োতে কি হয়েছিল সেটা তার মনে নেই। সে বলে আমি ওই সমস্যার কারণে অনেক সাইকোলজির ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। হয়তো পার্ক সেদিন ওই কুয়োটাই খুঁজতে বের হয়েছিল যাতে শিন সুস্থ হয়ে যায়। সবকিছু শুনে ইয়ং চলে আসে হিস্ট্রি লাইব্রেরিতে। এখানে সমস্ত ডাটা জমা করা থাকে। ওকসো স্টেশনের ইতিহাস পড়ে একটা অনাথ আশ্রম সম্পর্কে জানতে পারে। সেগুলো শিনকে পাঠিয়ে দিলে এই জায়গাটা সে চিনতে পারে এবং ঘাবড়ে যেতে শুরু করে। এরপর ইয়ংকে ফোন করে জানায় সে এই কুয়োটা চিনতে পেরেছে, কিন্তু অনাথ আশ্রমের ব্যাপারে কিছুই মনে পড়ছে না। সন্ধ্যাবেলা ইয়ংকে দেখা যায় চইয়ের সাথে। আসলে তার একা যেতে ভয় করছিল, তাই চইকে সাথে নিয়ে মর্গে আসে। রিপোর্টের জন্য সেই ট্রেন চালকের মৃতদেহের কয়েকটা ছবি তুলতে হবে। তারা দেখে লোকটার দেহে অসংখ্য নখের দাগ রয়েছে, যা খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল। তখন কিম বলে এটা অদ্ভুত কোনো বিষয় না। এই স্টেশনে যতগুলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে সবার শরীরেই এমন দাগ রয়েছে। এর মাধ্যমে আত্মারা জানিয়ে দিত তাদের পরবর্তী ভিকটিম কে হবে। ইয়ং সেই ফাইলগুলো ঘাটাঘাটি করছিল। এইদিকে চই খেয়াল করে কিমের হাতেও নখের দাগ আছে এবং তার ঘাড়ে দুটো কুৎসিত হাত নড়াচড়া করছিল। এই দেখে সে ভয় পেয়ে যায়, তবে এই মুহূর্তে কাউকে কিছু বলে না। ওইদিকে শিন তাদের পুরনো জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি খুঁজে পায়। সেখানে অনেকগুলো 4 ডিজিটের সংখ্যা লেখা ছিল। পাশাপাশি তাদের একটা ফ্যামিলি ফটোও দেখতে পায়। এসব দেখে তার অতীতের স্মৃতিগুলো একটু একটু করে ফিরে আসছিল এবং সে প্রচন্ড ঘাবড়ে যাচ্ছিল। এমন সময় অন্য ঘর থেকে একটা চিৎকার শুনতে পায়। এতে আরো বেশি ভয় পেতে শুরু করে। তবে সৌভাগ্যবশত সেই ঘরে গিয়ে কোনো ভৌতিক কিছু দেখতে পায় না। পরদিন ইয়ং অফিসে গিয়ে জানতে পারে ট্রেন চালকের বিষয়ে যে রিপোর্ট করেছিল সেটা অনেক বেশি ভিউ পেয়েছে। এমনকি রাতারাতি সেই ঘটনা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। অনেকেই ওকসো স্টেশনে গিয়ে নকল নখের দাগ আঁকিয়ে ছবি পোস্ট করছিল। পুরো বিষয়টা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। এর ফলে কে আসল ভিকটিম সেটা বুঝতে অনেক কষ্ট হবে। এমন সময় ম্যানেজার তাকে রুমে ডেকে নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করে এরপর সে কোন বিষয়ে আর্টিকেল করবে। ইয়ং জানায় শিন এবং পার্কের অতীত খুব রহস্যময়। তাদের বিষয়টা নিয়ে তদন্ত করতে চায়। এখানে ম্যানেজারকে দেখে মনে হচ্ছিল সে তার উপর বিরক্ত হচ্ছে। আসলে সে তাকে পছন্দ করে না, সবসময় বিনা কারণে তার পেছনে লেগে থাকতো। এইদিকে দেখা যায় জুন আবারও চুইকে ভয় দেখিয়ে মজা নিচ্ছে। চুই দেখতে পায় জুনের হাতের নখের দাগ উঠেছে, তবে জুন বলে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ফলো করেছি। অপরদিকে এই মেয়েটা মাতাল অবস্থায় স্টেশনের ওয়াশরুমে যায় এবং ফ্রেশ হওয়ার সময় হঠাৎ একটা বাচ্চার আত্মা তার সামনে এসে পড়ে। সাথে সাথেই তার শরীরে নখের দাগ উঠে যায়। এরপর সেই আত্মা তাকে নৃশংসভাবে মেরে ফেলে। তার চিৎকার শুনে কন্ট্রোল রুম থেকে ফোন করা হয় জুনকে। তাকে ওয়াশরুমে গিয়ে চেক করতে বলে কেউ হয়তো টয়লেটে আটকা পড়েছে। এই শুনে জুন ওয়াশরুমে এসে চেক করে, বলে এখানে কেউ থাকলে সারাদিন, কিন্তু কোনো উত্তর পায় না। তখন আচমকা তার সামনেও ভয়ানক বাচ্চার আত্মা চলে আসে। তাকেও সেখানে মেরে ফেলা হয়। আসলে সেদিন আয়নাতে 4 ডিজিটের সংখ্যা পড়ে ফেলায় তার উপরে আক্রমণ করেছে। এরপর দেখা যায় ইয়ং জুনের অন্তিম বিদায়ের অনুষ্ঠানে এসেছে। তখন সেই পুলিশ অফিসার এসে তাকে বলে আপনি কিন্তু আমাদের সন্দেহভাজনের তালিকায় আছেন। যারাই অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে তাদের সাথে আপনার সম্পৃক্ততা রয়েছে। ইয়ং বলে সে এসবের
এর জন্য দায়ী নয়, কারণ সে নিজেই কনফিউজড। এমন সময় চুই তাকে ফোন করলে সে দ্রুত সেখান থেকে চলে আসে। দেখতে পায় চুই তার অ্যাপার্টমেন্টের সামনে বসে কান্না করছে। ইয়ং তাকে সবকিছু খুলে বলতে বলে। চুই জানায় গতরাতে বাসায় ফেরার সময় একটা বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছিল। মেয়েটার ড্রেসে একটা 4 ডিজিটের সংখ্যা দেখে সেটা পরে ফেলে। এরপর থেকেই তার হাতেও নখের দাগ চলে এসেছে। এর জন্যই সে প্রচন্ড টেনশন করছিল। তার একা থাকতে ভয় করবে ভেবে ইয়ং তার বাসাতেই থেকে যায়। রাতে চুই ঘুমানোর সময় স্বপ্নে দেখে একটা আত্মা তাকে ভয় দেখাচ্ছে। আরো দেখে সে ওই কুয়োর মধ্যে আটকা পড়েছে এবং সেখানে জুন তার গলা চেপে ধরে। আর তখনই ভয়ে তার ঘুম ভেঙে যায়। তখন ইয়ং দৌড়ে আসলে তার সাথে এই সবকিছু শেয়ার করে। এখানে দুজনেই বুঝতে পারে সেই কুয়োটা খুবই গুরুত্ব বহন করছে। সেটাকে খুঁজে পেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে। পরদিন তারা শিনের বাসাতে চলে আসে এবং তার কাছে সেই কুয়োর ব্যাপারে বিস্তারিত জানতে চায়। শিন বলে ওকসু স্টেশনের পাশের অনাথ আশ্রমটার পরিচালক ছিল তার বাবা এবং সেই 4 ডিজিটের সংখ্যাগুলো হচ্ছে অনাথ বাচ্চাদের ভর্তির তারিখ। মানে যদি কোনো বাচ্চা অক্টোবর মাসের 13 তারিখে ভর্তি হয়ে থাকে তাহলে তার ট্যাগ সংখ্যা হবে 1013। আর এই সংখ্যাগুলোই ভিকটিমরা দেখতে পাচ্ছিল। ইয়ং জিজ্ঞেস করে পার্কের লাশের সাথে তার ফোনটা পাওয়া গিয়েছিল। শিন ফোনটা বের করে দেখায়। তারা সেই ফোনে একটা ভিডিও খুঁজে পায়। পার্ক সেদিন কুয়োটা খুঁজে পেয়েছিল এবং সেখানে অনেকগুলো বাচ্চাদের কঙ্কাল রয়েছে। এসব দেখে তারা সিদ্ধান্ত নেয় সেই কঙ্কালগুলো বের করে অন্তিম সংস্কার করবে। এতে সেই অভিশাপ মুক্ত হয়ে যাবে। এই ভেবে দুজন তাড়াহুড়া করে স্টেশনে পৌঁছায় এবং পার্কের দেখানো রাস্তা অনুসরণ করে একটা টানেল খুঁজে পায়। সেটার ভিতর দিয়ে দুজন এগিয়ে যেতে থাকে কুয়োটার দিকে। তখন সেই ভয়ঙ্কর আত্মাগুলো চুইকে অনেক ভয় দেখাচ্ছিল। তারা কোনো রকমের সাহস জুগিয়ে সেই কুয়োর মধ্যে চলে আসতে সক্ষম হয়। আর সেখানে গিয়ে দেখতে পায় অনেকগুলো বাচ্চার আত্মা আটকা পড়ে আছে। এসব দেখে ভয় পেলেও ইয়ং সাহস করে তাদের সাথে কথা বলে। সে জানায় তাদেরকে মুক্ত করতে এসেছে এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে সেই খবরটাও পাবলিশ করে সবাইকে জানিয়ে দিবে। এই শুনে সেই আত্মাগুলো জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর হঠাৎ সব গায়েব হয়ে যায়, অর্থাৎ তাদের কঙ্কাল নিয়ে যেতে অনুমতি দিয়েছে। দেখা যায় পুলিশরা এসে সেই কঙ্কালগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এইদিকে ইয়ং আর চুই এক জায়গায় বসে কথা বলছিল। সেই আত্মাগুলো আর কাউকে মারবে না, বিষয়টা স্বস্তিদায়ক। এরপর ইয়ং সেই পুরো ঘটনার একটা প্রতিবেদন পাবলিশ করে দেয়। তবে এতে ম্যানেজার একদম রাগান্বিত হয়ে যায়, কারণ সে বলেছিল সেই আন্ডারগ্রাউন্ড টানেলের ব্যাপারে তাকে না জানিয়ে কিছু পাবলিশ করতে না। কিন্তু ইয়ং তার কথা শুনেনি। এর জন্যই সে রাগারাগি করছিল এবং তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। ইয়ং বাহিরে আসলে অ্যাসিস্ট্যান্ট তাকে বিষয়টা খুলে বলে। আসলে সেই আন্ডারগ্রাউন্ড টানেল সম্পর্কে ম্যানেজার অনেক আগ থেকে রিসার্চ করেছে, কিন্তু সে কিছুই খুঁজে পায়নি। তবে ইয়ং সেই রহস্যটা খুব সাহসিকতার সাথে সলভ করেছে। এই ব্যাপারটার কারণে সে অনেক বেশি হিংসে করছিল। এইদিকে দেখা যায় চুই স্টেশনে নাইট ডিউটি করছে। তখন হঠাৎ একটা আত্মা তার হাত ধরে বসে। এতে সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। বুঝতে পারে সেই অভিশাপটা এখনো কাটেনি। সেই দৌড়ে বাহিরে এসে মিস্টার কিমকে দেখতে পায়। তার হাতের দিকে খেয়াল করে দেখে সেখানে কোনো নখের চিহ্ন নেই, অথচ সে কয়েকদিন আগেই তার হাতে ওই চিহ্নটা দেখেছিল। সে ছুটে গিয়ে কিমকে বলতে থাকে, আমাকে সাহায্য করুন, আমি কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হব। কিন্তু কিম কোনো কথা না বলে চলে যায়। এইদিকে ইয়ং তার বাসায় বসে টিভি দেখছিল। তখন শিন তার সাথে দেখা করতে আসে। সে তাকে দেখায় তার হাতে ওই নখের দাগ উঠেছে, কারণ একটু আগে কিম তাকে আক্রমণ করতে গিয়েছিল। দেখা যায় তার গলায় ছুরি ঠেকিয়ে জোর করে একটা সংখ্যা বলতে বলছে। রেল লাইনের সেই আত্মা তাকে যে সংখ্যাটা বলে অভিশপ্ত করেছিল সেই সংখ্যাটাই তাকে দিয়ে বলায়। এতে কিমের অভিশাপটা স্থানান্তর হয়ে শিনের শরীরে চলে যায়। কিম তার বাবার মতোই জাদুবিদ্যা সম্পর্কে জ্ঞান রাখে, তাই সে জানতো কিভাবে অভিশাপ কাটানো যায়। শিনকে বলে সেই আত্মাগুলো প্রতিশোধ খুঁজছে, সেটা পূরণ না হলে তারা শান্ত হবে না। এসব শুনে ইয়ং তাকে বলে, কিম সেই অভিশাপটা আপনার উপরেই কেন ট্রান্সফার করলো, অন্য কাউকেও তো দিতে পারতো। তখন শিন সবকিছু খুলে বলে সেই অভিশাপটা তার শরীরে আসার পর অতীতের সব কথা মনে পড়ে গিয়েছে। আসলে সেই অনাথ আশ্রমের পরিচালক কোনো ভালো মানুষ ছিল না। সেই ওই কুয়োতে অনেকগুলো বাচ্চাকে আটকে রেখেছিল। সেই বাচ্চাদের মধ্যেই একজন হচ্ছে শিন। একদিন সেই পরিচালক তাকে ডাক দিয়ে উপরে উঠতে বলে। তখন বাকি বাচ্চারা বলতে থাকে, তুমি উপরে গিয়ে আমাদেরকে সাহায্য করো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। শিন তাদের কথা দিয়ে উপরে উঠে আসে, তবে বাকিদের সেই কুয়ো থেকে বের করতে পারে না। এর আগেই সেই পরিচালক বাকিদের কুয়োর মধ্যেই জীবন্ত মাটি দিয়ে ফেলে। এসব কিছু দেখছিল শিন এবং পার্ক, যাদেরকে পরিচালক আগেই বের করে নিয়েছিল। ইয়ং জানতে পারে সেই পরিচালক তাদের আসল বাবা না, সে আসলে ছিল অর্গান ডিলার, মানে বাচ্চাদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে বিক্রি করে দিত। শিন এবং পার্কের অঙ্গ ছাড়া বাকিদের সবার কিডনি বের করে নিয়েছিল এবং সেই প্রমাণ ধ্বংস করতেই তাদের জীবন্ত কবর দিয়ে ফেলে। তবে শিনদের অপারেশন করার আগেই সেই পরিচালক ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এরপর তাদেরকে অন্য আর একটা পরিবার দত্তক নিয়ে নেয়। সময়ের আবর্তনে সেই ঘটনাগুলো তাদের স্মৃতি থেকে হঠাৎ গায়েব হয়ে যায়। তবে সেই বাচ্চাগুলোর আত্মা এই সব কিছু মনে রেখেছে এবং তারা সেই স্টেশন ছেড়েও যেতে পারছিল না। এখনো তারা মনে করে তাদের মৃত্যুর জন্য
জন্য শিন এবং তার ভাই দায়ী। এইদিকে চুই আবারও কিমের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, অনুরোধ করে তাকে যেন এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা বলে দেয়। অবশেষে কিম তাকে সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে সংখ্যা বলানোর মাধ্যমে অভিশাপটা স্থানান্তর করা যায়। তবে এর জন্য একটা শর্ত আছে, সেই আত্মাদের বিষয়টা সম্পর্কে জানতে হবে, তা না হলে এই পদ্ধতি কাজ করবে না। পরদিন সকালে ইয়ং ঘুমিয়েছিল, তখন চুই তাকে ফোন করে। ইয়ং তাকে বলে, তোমার কোনো খোঁজ পাচ্ছিলাম না কেন, আর সেই নখের দাগগুলো কি এখনো আছে? চুই বলে, এখনো সেগুলো তার হাত থেকে যায়নি। এই শুনে ইয়ং তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না, আমরা কোনো না কোনো উপায় খুঁজে বের করব। চুই তাকে বলে, আমার আগের ফোনটা হারিয়ে গিয়েছে, তাই আমি নতুন নাম্বার নিয়েছি, সেই নাম্বারটা মুখস্থ করে নাও। এই বলে সে তার নাম্বারটা ইয়ংকে বলে। সে তার সাথে ওই নাম্বারটা রিপিট করে। তখন সে বুঝতে পারে অনেক বড় ভুল করে ফেলেছে। আসলে সেই নাম্বারটার মধ্যেই 4 ডিজিটের সংখ্যাটা ছিল, যেটা পরে চুই অভিশপ্ত হয়েছিল। আর এখন এই সংখ্যাটা পড়ে ফেলায় অভিশাপ চলে আসে ইয়ং এর ওপর। চুই তার কাছে ক্ষমা চায়, বলে দুঃখজনক হলেও সত্যি যে এই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় নেই। এসব শুনে ইয়ং একদম ভেঙে পড়ে। সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় তাদের ওয়েবসাইটে প্রবেশ করে দেখে তার লেখা আর্টিকেলটা পাবলিশ হয়েছে, তবে সেখানে তার নাম নেই। আসলে সেই ম্যানেজারটা ছিল খুব লোভী। সেই ইয়ং এর আর্টিকেলটা নিজের নামে আপলোড করে দিয়েছে, এতে সব ক্রেডিট তার নামে চলে যায়। এই দেখে সে প্রচন্ড রাগান্বিত হয়, তবে সে কিছুই করতে পারে না। শেষমেশ হার মেনে কোম্পানি থেকে রিজাইন নেওয়ার সিদ্ধান্ত নেয়। অফিসে এসে তার রিজাইন লেটারটা দেখায়। এখনো সেই ম্যানেজার খুব অহংকারী হয়ে কথা বলছিল। ইয়ং তাকে বলে, আপনার সম্পর্কে কিছুটা রিসার্চ করেছি, আপনি তো সেই অনাথ আশ্রম সম্পর্কে জানতেন, তবুও বিষয়টা খোলাসা করেননি। হয়তো কেউ আপনাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছিল, তবে আমি এসব কিছু নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না। এই বলে সে একটা কাগজ বের করে টেবিলে রাখে। সেখানে ওই সংখ্যাটাই লেখা ছিল যেটা পড়ে সে অভিশপ্ত হয়েছে। আর এই সংখ্যাটা ম্যানেজারকে পড়তে বলে। সে বলে, আমি এটা কেন পড়বো, এতে আমার কি লাভ হবে? ইয়ং বলে, আপনি এই সংখ্যাটা পড়লে আমি রিজাইন করে চলে যাব, আর কোনোদিন এখানে আসবো না। এই শুনে ম্যানেজার ভাবতে থাকে কাজটা করলে তার লাভ হবে, তাছাড়া একটা ছোট্ট সংখ্যা পড়লে এমন কি হবে। এই ভেবে সংখ্যাটা পড়ে ফেলে। ইয়ং একটা হাসি দিয়ে রিজাইন লেটার জমা দেয় এবং সেখান থেকে চলে আসতে থাকে। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে।